ঠিক আছে, এইটাকে যদি থিটা অ্যাঙ্গেলে আমি মোচড় দিতে চাই তাহলে এখানে মোমেন্ট দিতে হবে আমার কত, m ইকুয়াল টু দিতে হবে 4 ei/l ইনটু থিটা। সো এটা একটু মাথায় রাখবেন, এটা ডেরিভেশন আছে নিচে। আচ্ছা আচ্ছা, তাহলে স্টিফনেস কি, বেন্ডিং স্টিফনেস কি? স্টিফনেস তো আপনারা জানেন যে নরমাল স্টিফনেস আমরা কি বলতেছি, যে ওই যে এক ইউনিট ডিফরমেশনের জন্য যে পরিমাণ ফোর্স লাগে, মানে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল লাগে সেটি হচ্ছে স্টিফনেস। যে এক্স পরিমাণ বৃদ্ধির জন্য আমার লাগে এফ, তাহলে একক ইয়ের জন্য কত। সিমিলার ওয়েতে বেন্ডিং স্টিফনেস হচ্ছে একক রোটেশনের জন্য যে পরিমাণ মোমেন্ট লাগে। আমি কি বোঝাইতে পারছি? নরমাল আমার স্টিফনেস মানে কি, নরমাল স্টিফনেসটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? আচ্ছা আমি নরমাল কেই বলতেছি, সেটা হচ্ছে ফোর্স বাই লেন্থ, মানে কতটুকু প্রসারণ হয়েছে। একক এক্স এর প্রসারণের জন্য আমার এফ পরিমাণ লাগে, তাহলে এককের জন্য কতটুকু লাগবে, এটা হচ্ছে নরমাল স্টিফনেস। আর বেন্ডিং স্টিফনেস হচ্ছে যে মানে ব্যান্ড করা রোটেশন কতটুকু, ঠিক আছে? তাহলে সেইটা হচ্ছে কে প্রাইম আমরা প্রকাশ করতেছি 4ei/l। মানে আবারও দেখেন এখানে ডেফিনিশনটা লেখা আছে। ডেফিনিশনটা কি, যে as the moment must be applied at end of the cos unit rotation, মানে একক অ্যাঙ্গেল বৃদ্ধির জন্য রোটেশন করার জন্য যে পরিমাণ মোমেন্ট লাগে সেটাই হচ্ছে বেন্ডিং স্টিফনেস। আর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমার কি লাগে, যেটা লাগে সেটা হচ্ছে নরমাল স্টিফনেস, যে পরিমাণ বল লাগে। আর বেন্ডিং করতে বা রোটেশন করতে আমার কি বল লাগবে, মোমেন্ট। তাহলে একক রোটেশনের জন্য রোটেট করাইতে একক একক কি হইতে পারে, সেটা রেডিয়ান হইতে পারে বা ইয়ে হইতে পারে, যে পরিমাণ লাগে সেটা হচ্ছে 4, এই স্টিফনেসটাকে আমরা বলতেছি কি 4ei/l। আরেকটা আছে রিলেটিভ বেন্ডিং স্টিফনেস, মানে এই বেন্ডিং স্টিফনেসটা যদি 4e দিয়া ভাগ করি যেটা থাকে সেটাকে কি বলে, রিলেটিভ বেন্ডিং স্টিফনেস। তো আমি বোঝাইতে পারছি দুইটা জিনিস, কেউ একটু রেসপন্স করেন। আমি হয়তো একটু সিলেবাস বাকি দেখি, একটু কথা একটু তাড়াতাড়ি বলতেছি, যদি না বোঝেন কিন্তু বলবেন। যে আমার স্টিফনেসটা হচ্ছে কি, যে মানে একক রোটেশনের জন্য যে পরিমাণ মোমেন্ট লাগে সেটাকে বলতেছি আমরা স্টিফনেস। স্টিফনেসকে 4e দিয়ে ভাগ করলে যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো রিলেটিভ বেন্ডিং স্টিফনেস। ক্লিয়ার? একজন একটু রেসপন্স করেন যে স্যার ঠিক আছে বুঝছে। বুঝতে পারতেছি না স্যার, আবার একটু বলেন স্যার। হ্যাঁ, ফোরটা কেন আসছে স্যার? ফোরটা কেন আসতেছে? জি স্যার। ফোরটা আসতেছে থিটার জন্য লাগে কত, এম পরিমাণ মোমেন্ট। এককের জন্য কত লাগে? জি স্যার, এককের জন্য তাহলে এটা ভাগ এম করব। বাই থিটা। তাহলে এই জায়গায় কি এম বাই থিটাটাই হচ্ছে ওই বেন্ডিং স্টিফনেস। তাহলে 4ei/l আসছে জি নাকি আসে নাই? আসে নাই? স্যার এটা তো বুঝলাম না স্যার, ফোরটা কোথা থেকে আসছে স্যার, এটা একটু বুঝান। আচ্ছা, থিটার জন্য আমার মোমেন্ট লাগে কতটুক, স্যার এম। 4ei, এম সমান কত, l থিটা। তাহলে একক রোটেশনের জন্য কত লাগবে, থিটা দিয়ে ভাগ হবে না? বুঝছেন? এটাই হচ্ছে কে, কে প্রাইম। ঠিক জি আছে? স্যার। আর এটা জি কোত্থেকে, স্যার। সেটা ডেরিভেশন নিচে আছে, বাট আমি এটা পড়াবো না এখন। এটা হচ্ছে আপনার ওই মোমেন্ট এরিয়া মেথড দিয়ে প্রমাণ করে। তো এখন আসলে টাইম নেই তো এগুলো ডেরিভেশন দেখানোর। আর রিলেটিভটা বুঝছেন তো, কে প্রাইম রে মানে বেন্ডিং স্টিফনেস 4 দিয়ে ভাগ করলে যেটা থাকে সেটাই। আচ্ছা, এখানে হচ্ছে 4ei আছে সিম্পলি সাপোর্টের জন্য, ওই যে আর ইয়ে থাকলে দাঁড়ান এখানে লেখা আছে, এই যে সরি, ফিক্স থাকলে 4ei/l হয়। এখানে কই গেল? আচ্ছা, আর ইয়ে থাকলে নিচে দেখা, এই যে যদি ফিক্স থাকে 4ei/l হবে, আর যদি হিঞ্জ থাকে 3ei/l হবে। কি লেখছে, ফার ইন। ফার ইন মানে হচ্ছে আমি এইখানে মোমেন্ট দিচ্ছি, ফার ইন কোনটা, এইটা যে জায়গায় মোমেন্ট অ্যাপ্লাই করব তার দূরের প্রান্তটা যদি ফিক্সড হয় আমরা কি লিখবো, 4ei/l। আচ্ছা, এখানে কি দেখে মোমেন্টটা কি পরিমাণ লাগে 4ei/l, আর ফার ইনটা যদি হিঞ্জ হয় তাহলে হবে 3ei/l ইনটু থিটা। এই পরিমাণ, এই থিটা পরিমাণ মোটর দিতে আমার যে পরিমাণ মোমেন্টটা লাগবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে এই থিটার ভিতরে এগুলো আসলে কে, কিন্তু কে প্রাইম, মানে m ইকুয়াল টু আসলে কে থিটা। মানে আপনি একটু খেয়াল করে যদি দেখেন, m ইকুয়াল টু কে থিটা।
ঠিক আছে না? তাহলে দেখেন খাবার আপনি, জিনিসের কথা মনে থাকে। সরি কে প্রাইম থিটা, কেউ একটু যারা কথা বলতেছেন বা নয়েজ আসতেছে মিউট করে কথা বলেন প্লিজ। তাহলে কে থিটা দেখেন এইখানে এইটা হচ্ছে আমার কে, এখানে এইটা হচ্ছে আমার কে, কে বলতে কে প্রাইম আর কি স্টিফনেস, ঠিক আছে? আচ্ছা যদি এই ফর্মুলাগুলো একটা মনে রাখলে আসলে বাকিগুলো মনে রাখা সোজা। এই যে দেখেন ফারিন ফিক্সড হইলে 4i/l এ আর রিলেটিভ হচ্ছে জাস্ট 4 দিয়ে ভাগ হবে। দেখেন এটা 4 দিয়ে ভাগ করলে ই কাটা 3/4, ঠিক আছে? জি স্যার। ওকে হ্যাঁ জি স্যার। আচ্ছা এখানে এই যে দেখেন এই জিনিসটা আমি একটু বলি, ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট কি, আমি এই প্রান্তে এম পরিমাণ মোমেন্ট দিলে এখানেও কিছুটা মোমেন্ট ট্রান্সফার হবে তার দূরবর্তী প্রান্তে। তো এখানে যদি আমি এম পরিমাণ মোমেন্ট দেই তার দূরবর্তী প্রান্তে কতটুকু ক্যারি ওভার হবে, যদি এটা ফিক্স থাকে তাহলে এই মোমেন্টের অর্ধেক যাবে। আবার বোঝাইতে পারছি? যদি ফার এন্ড ফিক্সড হয় এবং এই প্রান্তে আমি এম পরিমাণ মোমেন্ট দেই তাহলে এই জায়গাতে কতটুকু ক্যারি হবে, এটার অর্ধেক। আর যদি এই প্রান্তটা হিঞ্জ হয় তাহলে কোনো মোমেন্ট ক্যারি ওভার হবে না। যেখানে লেখা আছে যে ফার ইন যদি ফিক্সড হয় তাহলে m/2 পরিমাণ যাবে, আর যদি ফার ইন হিঞ্জ হয় কোনো মোমেন্ট যাবে না। না যাওয়ার কারণ কি স্যার? কারণ নরমালি তো আসলে এই হিঞ্জে তো মোমেন্ট থাকে না, এটা আমিও জানি আপনিও জানেন, তাই না? হিঞ্জে হিঞ্জ সাপোর্ট মোমেন্ট নিতে পারে, না বুঝলাম। ঠিক আছে? তো এই কারণে আর কি হিঞ্জে তো নরমালি মোমেন্ট ট্রান্সফার হবে না। আচ্ছা এরপরে দেখেন কোএফিসিয়েন্ট, ক্যারি ওভারের কোএফিসিয়েন্ট, ক্যারি ওভার ফ্যাক্টর। ক্যারি ওভার ফ্যাক্টর মানে টোটাল, এই জিনিসটাই আসলে এটা মানে হচ্ছে ফ্যাক্টর আকারে প্রকাশ করে যে টোটাল মোমেন্টের কতটুক যাবে। তাহলে এখানে অর্ধেক গেছে না, তাহলে এখানে এটা হাফ। আমি বোঝাইতে পারছি? এই যে দেখেন mb/m এই রেশিওটাকে আমরা বলতেছি ক্যারি ওভার ফ্যাক্টর, যে যতটুকু ক্যারি ওভার টোটাল মোমেন্টের যতটুকু ক্যারি হয় সেটা হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর। এটা ফ্যাক্টর আর কি, মোমেন্ট না, অনুপাত, ঠিক আছে? সো এটা আসলে খুব লাগে না, কারণ আমরা ওইটা জানলেই হয়। এই যে দেখেন এখানে আসলে সূত্রের প্রমাণটা আছে যে আমার ওই যে এম প্রান্তে যদি এম পরিমাণ মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে দূর প্রান্তে কতটুকু মোমেন্ট ক্যারি হবে, এটা সূত্র মনে রাখেন পরীক্ষা যেহেতু প্রমাণ আসবে না। তারপরে হচ্ছে এই যে এখানে প্রমাণ করছে যে এগুলো কিভাবে প্রমাণ করছে আছে, কিন্তু এখন আসলে এগুলো আমি ডিটেইলস পড়াইতে গেলে আমি অঙ্ক করাইতে পারতাম না, আমি গত সেমিস্টারে পড়াইছিলাম। হ্যাঁ, তো ওই যে এরিয়া করতে হয়, এটার এরিয়া মাইনাস এটার এরিয়া, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা করে ওই যে m = 4ei/l থিটা হয়, ঠিক আছে? সো এগুলো আসলে এসএমএ করানো হয়, আমি জানি না আপনাদের মনে এসএমএ এগুলো করানো হয় নাই। সো যদি কেউ পরবর্তীতে শিখতে চান আমার সাথে যোগাযোগ করেন, কারণ এখন আমি সিলেবাস শেষ করার জন্য আপাতত এগুলো একটু স্কিপ করতেছি। আপনি আপাতত ফর্মুলাটা পড়াই স্যার পড়ি না ওগুলো পড়ব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর দেখেন এটার কি দূরবর্তী প্রান্ত ফিক্সড, এই কারণে 4ei/l/θ, আর দূরের প্রান্ত যদি হিঞ্জ হয় তাহলে হবে 3ei/l/θ। আচ্ছা তাহলে আমরা কি সূত্রগুলো মুখস্থ হইছে? দেখেন আমি সূত্রগুলো আবার বলি, সবাই একটু মনোযোগ করেন। আমি যে প্রান্তে মোমেন্ট অ্যাপ্লাই করব তার দূরের প্রান্ত যদি ফিক্সড থাকে তাহলে এই মোমেন্টের পরিমাণ হচ্ছে 4ei/l/θ, আর যদি দূরের প্রান্তটা হিঞ্জ থাকে 3ei/l/θ। তাহলে যদি এই এটাতে যেটাতে মোমেন্ট অ্যাপ্লাই করবো তার দূরে ফিক্সড হয় ওইটার জন্য আমার কে এর মান হচ্ছে 4ei/l, আর যদি এটা হিঞ্জ হয় 3ei/l, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা বুঝতেছেন তো? মোমেন্ট ডিস্ট্রিবিউশন মানে কি, মোমেন্টটা ডিস্ট্রিবিউট করব, আমি বুঝাইতে পারছি? মানে মোমেন্ট ভাগ করে দিব। এখন সেটা কি অনুসারে ভাগ করব, এটা হচ্ছে স্টিফনেস অনুসারে। আর এই যে স্টিফ মানে কি, মানে নমনীয়, তাই না? যে বেশি শক্ত, মনে করেন আপনারা 5 জন আছেন, হ্যাঁ, আপনাদের মধ্যে কে এই ফারুক, আদিয়াত, সেলিম রাজা শক্তিশালী কে বেশি? অনান্য পরীক্ষা করব স্যার, একটা পাঞ্জা ধরা লাগবে। আচ্ছা যাই হোক, আদিয়াত দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা আদিয়াত, এখন আদিয়াত হলে বেশি শক্তিশালী, সে কি বেশি ভার বহন করবে না অন্যরার থেকে? অবশ্যই। হ্যাঁ, ওর সাথে যদি আমি নাসিমের তুলনা করি হবে? তো এই জিনিসটা এরকম, যে বেশি স্টিফ তার এখানে বেশি মোমেন্ট যাবে, বুঝতে পারছেন? স্টিফনেস অনুসারে ভাগ করে দিতে হবে, যার স্টিফনেস বেশি তার এখানে মোমেন্ট বেশি যাবে। হ্যাঁ, তো এখন এইটাই হচ্ছে আমাদের বের করতে হবে আর কি। তো দেখেন এই একটা ফ্রেম আছে এখানে, এই এখানে একটা বিম, এখানে একটা বিম, আর এটা একটা কলাম। দেখেন এইটা এই প্রান্ত ফিক্সড, এই প্রান্ত ফিক্সড, কিন্তু এই প্রান্ত কি আমার হিঞ্জ। আচ্ছা
তাহলে আমি এইখানে যদি একটা মোচড় দিই, তাহলে এইটা যদি থেটা পরিমাণে ঘুরে, সবগুলোই কিন্তু থেটা পরিমাণে ঘুরবে। আপনি একটু এই ছবিটা একটু ভিজুয়ালাইজ করেন যে একটাতে যদি আমি মোচড় দিই, তাহলে এখানে যদি একটা মোচড় দিই, তাহলে প্রত্যেকটাই কিন্তু থেটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এই জিনিসটা কি বোঝা যায় যে এই জয়েন্টে যদি আমি একটা মোচড় দেই, ফিক্স থাকার কারণে তো স্যার ঘুরে যাবে। হ্যাঁ এই জিনিসটা এরকম শেপের হয়ে যাবে। যদি আমি একটা এখানে মোচড় দেই, এই এই জায়গাটা এরকম, এই যে ডট ডট দেওয়া না, এরকম একটা শেপের হয়ে যাবে, বেঁকে যাবে। জি জি স্যার। স্যার ভাঙ্গা না যাচ্ছে তাহলে বেঁকে যাবে, আর যদি ভাঙ্গা হ্যাঁ, যাবে তো গেলই। বেঁকে এখন তো ভাঙে নাই, ঠিক আছে, এরকম তো হবে তাই না? জি স্যার। সবগুলাতে সমপরিমাণে এই যে ইয়ে হবে, এটা বুঝছেন? এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল গুলো সমান, ঠিক আছে, তিনটাই হচ্ছে সমান অ্যাঙ্গেলে ইয়ে হবে। এখন এখানে যদি থেটা পরিমাণে ঘুরে, তাহলে এই, আচ্ছা তাহলে এখন আসি, এইটাকে এখন ভাগ করে দিছে, এই জয়েন্টটাকে আমরা যদি এভাবে ভাগ করে দেই, এম পরিমাণ মোমেন্ট দেই, তাহলে প্রত্যেকটাতে কতটুক যাবে? এইখানে যাবে এম বিএ, এখানে যাবে এম বিডি, আর এখানে যাবে এম বিসি। এভাবে ভাগ করে দেওয়া যায় না? জি স্যার। তাহলে টোটাল মোমেন্টের যোগফল কত হওয়া উচিত? এম। হ্যাঁ না না, সামেশন এম বি পয়েন্টে যদি আমি মোমেন্ট ইকুয়াল টু 0 হবে না, এম ইকুয়াল টু, তাহলে কি হবে? বাকি সবগুলা সমষ্টি সমান। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটাও ঠিক, যে সবগুলা সমান হবে এবং বিপরীতমুখী হবে। কারণ এই মোমেন্টটাকে নিউট্রাল করতে হলে বাকি মোমেন্টগুলো তার উল্টা দিকে যাইতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে এখন যদি আমরা দেখি, তাইলে এখন দেখেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব। তাইলে দেখেন এমবি এর পরিমাণ কেমন হবে? 4, আমি একটু বড় করে দেখাই, সবাই একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, আগে না বুঝলেন, না বুঝছেন কিন্তু এখানে একটু বোঝা যায়। তাহলে এইটা এই এই জয়েন্টের মধ্যে কি পরিমাণ আসবে? এম 4 EI 1 1 কেন? এই যে এটাকে দেখেন, এই যে দেখেন এই এবি অংশটাকে, এবি অংশটার ভ্যালু হচ্ছে L1 I1, তাহলে এইটার জন্য এই যে মোমেন্টটা আসবে MBA, সেটা হবে 4 EI1 L1, কারণ এটা এই মেম্বারটার হচ্ছে লেন্থ হচ্ছে L, মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে I1 ইনটু থেটা। তাইলে হচ্ছে এই জিনিসটা কি কি বলতে পারি? এটা হচ্ছে এই যে কে বিএ, মানে এইটা স্টিফনেস কে বিএ, ঠিক আছে। সিমিলার ওয়েতে দেখেন বিসি যেটা, সেটাও একই জিনিস হবে 4E2, এই যে দেখেন এটা হচ্ছে L2 I2, তো 4EI I2 L2, তাহলে এটা কেবিসি। কিন্তু এখানে দেখেন যখন বিডিটা বের করব, তখন এখানে কিন্তু 3I3 L3, কারণ এটা কত? L3 I3, তাহলে EI3 L3। কেন 3 হইলো? দেখেন এটা কিন্তু ফিক্স না, দূরের প্রান্তটা কি? হিঞ্জ। হিঞ্জ। হ্যাঁ, তাহলে 3I3। এখন আমি কি বুঝাইতে পারছি? তারপর সবগুলো যোগ করছে দেখেন, তাহলে টোটাল হচ্ছে আমার এই কেবি মানে হচ্ছে বি পয়েন্টের টোটাল স্টিফনেসের যোগফল। এতটুকু ক্লিয়ার হইছে? আচ্ছা, স্যার আবার বলবেন স্যার? এই জিনিসটা বুঝছেন? এতটুকু বুঝছেন? এসব এই জিনিসটা 4EI/L2 কেন 3I হচ্ছে? 3 হচ্ছে এটা হিঞ্জ কারণে, আর এই দুটো ফিক্সড এই কারণে 4EI1 L1, এই দুটো হচ্ছে এই যে ফিক্সড, এ প্রান্ত আর সি প্রান্ত, এই জন্য 4EIL, আর এটা হিঞ্জ দেখে এটা 3IEL। আর এখানে হচ্ছে আমি সবগুলো যোগ করছি, কারণ টোটাল এম সমান বাকি তিনটার যোগফল মাইনাস বাকি তিনটার যোগফল, এটা আগের পেজে দেখছি, ঠিক আছে। আর এই তিনটার সামেশনের যোগফল আমি বললাম, দেখেন তিনটাই কিন্তু বি পয়েন্টের সাথে, তাহলে বি পয়েন্টের টোটাল স্টিফনেসের যোগফল, জাস্ট এটা সাম দিয়ে লেখা। স্যার 4 3 এইগুলো কি কোএফিশিয়েন্ট? কোনটা 4 3? একটু আগে বললাম না, যদি আমি যে প্রান্তে যদি এম পরিমাণ মোমেন্ট দেই, মানে এই এম থেটা পরিমাণ ঘুরাইতে চাই, এটা কত হবে? প্রমাণ করে এটা পাওয়া গেছে, কিন্তু এই যে দেখেন এখানে তো আমি একটু আগে দেখাইলাম না, এটা তো প্রমাণই আছে অ্যাকচুয়ালি। এখানে বললাম তো আপনারা এগুলো যদি পড়তে চান এখান থেকে পড়ে নিয়েন, ওই যে ডেরিভেশনই আছে, যদি হিঞ্জ থাকে 3EI/L থেটা, আর যদি ফিক্স থাকে 4EI/L থেটা। প্রমাণটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, না না, পরীক্ষার জন্য প্রমাণ থাকবে না, এগুলো আপনার শেখার জন্য, কারণ এই জন্য আমি স্ক্রিপ্ট করতেছি আর কি। আপনি আপাতত ফর্মুলা মুখস্থ করে আপনি পরীক্ষা পার করতে পারবেন। জি স্যার, ফর্মুলাটা মুখস্থ করুন। স্যার এখানে নেগেটিভ দেওয়ার অর্থটা পরীক্ষা পার করলে ধরুন নেগেটিভ তো এই যে এখানেই আছে, দেখেন এখানে নেগেটিভ দেওয়ার কি, সবগুলো যোগ করলে এম এর সমান হবে না এবং বিপরীতমুখী হবে, জাস্ট এই ইকুয়েশনেতেই মানগুলো বসাই দিছি, নাকি বোঝেন নাই? এই যে এইটার মানগুলোই তো এখানে বসাইছি, আর কিছু তো করি নাই, ঠিক আছে। আচ্ছা,
তাহলে কোন একটা জয়েন্টে রিজিডিটি বলা রোটেশনাল স্টিফনেস মানে ওই জয়েন্টের সবগুলা মেম্বারের স্টিফনেসের যোগফল, এটাই বলছে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে করেন, এখানে কিন্তু লেখছে যে দেখেন এটা কিন্তু কে প্রাইম, এটা হলো বেন্ডিং স্টিফনেস। তাহলে আমরা কিন্তু জানি, লিখে দেই তারপর আপনি একটু মিলাইতে পারবেন কেউ যদি আবার ওই লাইনটা না বুঝেন। আমরা কি 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 জানি, কে প্রাইম ইকুয়াল টু, না কে প্রাইম না, কে ইকুয়াল টু কে প্রাইম বাই 4e। তাহলে কে প্রাইম মানে কি, কে 4e। এই জিনিসটা এইভাবে লিখছে আর কি, যে আমরা যদি কে দিয়ে লিখি, ঠিক আছে, এখান থেকে এটা আসছে, ঠিক আছে। এগুলো থিওরি আর কি, থিওরিগুলো আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা তাহলে থিটা মানে কত? হ্যাঁ তাহলে এখানে আমরা ওই যে 4e দিয়ে যদি করি, তাহলে থিটা ইকুয়াল টু কে বাই 4e কে প্রাইম বি। এখন এই যে দেখেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে হচ্ছে এই যে এইখানে টোটাল স্টিফনেসের সে কতটুকু স্টিফ, মানে সাপোজ আমি এবি এর স্টিফনেস বের করব, এবি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব, তাহলে এবি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এ বি এর যদি আমি বের করি তাহলে কি হবে, কে বি এ বা কে প্রাইম বি এ যদি বলি বাই টোটাল সাম কে। আমি কি বোঝাতে পারছি? ওই যে ওই জয়েন্টের টোটাল স্টিফনেস দিয়া ওই মেম্বারের স্টিফনেস কত সেটাকে ভাগ করে দিলে আমরা আসলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পাবো। এখন দেখেন আমরা থিটার মানটা পাইছি না, এটা জি স্যার। এইখানে যদি আপনি বাকি মানগুলা বসায় দেন, এই যে এম এ বি এর মান বসায় দেন, তাহলে কিন্তু এরকম আসবে। এই যে দেখেন, এই যে দেখেন, তাহলে বি এ এম বি এ মানে কি, কে বি এ বাই কে প্রাইম বি ইনটু বি, মানে কে পয়েন্ট বি পয়েন্টের সবগুলা স্টিফনেসের যোগফল কে। তাহলে সিমিলার হয়তো সবগুলা করা যায়, কে বিসি মাইনাস কে বিসি বাই সাম কে ইনটু এই টোটাল মোমেন্টের কতটুক সে পাবে, এটাকেই কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লিখছে। দেখেন এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে কে বি এ বাই সামেশন কে বি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি হচ্ছে কে বিসি বাই কে বি। আমি কি বোঝাইতে পারছি? আমি আবারও বলতেছি যে এই মনে করেন এই বি এতে কি পরিমাণ মোমেন্ট যাবে, সেটা হবে টোটাল স্টিফনেস রে এটা স্টিফনেস দিয়ে ভাগ করলে যে রেশিও হবে সেটার এত পার্সেন্ট, সেটার পার্সেন্টেজ আকারে মোমেন্টটা যাবে। আমি একটু আগে যেটা বলছি যে যে বেশি ভারী তার কি হবে, রেশিওটা বেশি হবে না? যার কে এর মান বড় সে কি তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানটা বেশি হবে না? জি স্যার। তাহলে সে বেশি মোমেন্ট নিবে। তো এরকম ডিস্ট্রিবিউট করে দিব, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে, মানে স্টিফনেসের ভিত্তিতে। আচ্ছা এখন কে কতটুকু বুঝছেন জানি না, তবে এখন হয়তো প্রবলেমটা, এই প্রবলেমটা একটু যদি করি তাহলে হয়তো আরো একটু বুঝবেন, ঠিক আছে? জি স্যার করি আমরা। হ্যাঁ দেখি এইটার হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এইটার ওকে স্যার। এই মেম্বারটার মনে করেন বিএ আর বিসি তে আমি ইয়ে বের করব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর স্যার বের ওই করব। ম্যাথটা কি ওখানে শেষ এটা উপরেরটা? ম্যাথ না, ওইটা আসলে থিওরি। আমি ম্যাথ ওইটা দেখো ম্যাথ শুরু না। নাই। আর এখনো শুরু হয় নাই। এটা কি আপনি কি নিবা খাতুন জি স্যার। কি পড়াশোনা শুরু করছেন নাকি এখনো সময় পান নাই? না স্যার শুরু করছি স্যার, অ্যাসাইনমেন্ট তো 3টা জমা দিছি অলরেডি। দিছে তো সব মনে আজকে, আমি আজকে নোটিফিকেশন পাইছি অনেকগুলা। জি স্যার আজকে তো জমা আপনি না দিছি। অনেকেই মানে মানে ইয়ে করছে, অনেক সেকশন, শুধু আপনাদের না, সবাই হচ্ছে লাস্ট মুহূর্তে, মানে কালকে রাতে 12টার সময় একটা লাস্ট টাইম ছিল, কালকে দেখি ঠিক 11:55-তে নোটিফিকেশন আসা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার কাজ হবে, দেখেন আমাদের আসলে অ্যাকচুয়ালি আমরা জয়েন্টে বের করব। আমার কিন্তু এই জয়েন্টেরও দরকার নাই, এটাতেও দরকার নাই, কারণ এখানে একটা মেম্বার যদিও এখানে বের করছে, আমরা এটা বের করব না। তাহলে আমার এই বিএ তে কি পরিমাণ মোমেন্ট ডিস্ট্রিবিউট হবে, মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমার মেইন হচ্ছে, আমি এটা বের করব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি। বিসি, কারণ জয়েন্টে আমরা অলওয়েজ নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এখানে আমি সূত্রটাকে লিখে নিই, তাহলে কি হবে, কে বিএ বাই হচ্ছে, আচ্ছা প্রাইম দিয়ে লিখি আগে, আপনাদের প্রাইম দিয়েও লিখতে পারি বা নরমাল দিয়ে, কারণ 4e দিয়ে ভাগ করা আর 4e দিয়ে না ভাগ করা একই কথা, কারণ দুই উপরে নিচে যদি সেম জিনিস দিয়ে আমি যোগ ভাগ বা ইয়ে করি সেম জিনিসই থাকে। তাহলে এখানে কি হবে, কে বিএ প্লাস কে বিসি, এতটুকু তো বুঝতে পারছেন, কারণ বি পয়েন্টে আছেই দুইটা মেম্বার, তাহলে এই দুইটা স্টিফনেস যোগ হবে, এতটুকু তো বুঝতেছেন। তাহলে এটা কি হবে,
কেবিসি বাই হচ্ছে কেবিএ প্লাস কেবিসি। কেবিসি। আচ্ছা এটা তো ফ্যাক্টর, তাহলে আমার কি এই দুইটা যোগ করে যে 1 হবে এইটুকু কেউ বুঝতে পারতেছেন? দুটো যোগ করলে 1 হবে, যেটা ফ্যাক্টর দুইটা যোগ করে 1 হইতে হবে। তো যদি দুইটা মেম্বার থাকে আমরা একটা বের করে 1 থেকে বাকিটা বিয়োগ করলে কিন্তু আরেকটা বের হয়ে যায়। জাস্ট এটা বলার জন্য, ঠিক আছে? আপনি বা বিয়োগ করে দেখেন, 1 থেকে সূত্র দিয়ে বিয়োগ করেন, যে 1 মাইনাস এটা করেন, দেখবেন এই জিনিসটা চলে আসবে। এখন আসি হ্যাঁ দুই সাইডে যা আছে এটা কি সাপোর্ট না কিছুই না? কোনটা এটা? হ্যাঁ, দুই সাইডে ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এগুলা ফিক্স সাপোর্ট দাগ দিছে, এগুলা ফিক্স সাপোর্ট। তাহলে এইখানে কি হবে? তাহলে আমরা এখন কে বি এটা বের করি, তাহলে কে বি এটা কি হবে? 4 EI বাই L। আচ্ছা তাহলে 4, আচ্ছা আমরা কিন্তু চাইলে শুধু কে মানে কে প্রাইম না দিয়ে শুধু কে দিয়েও বের করতে পারি। তো আমরা আগে মেইন সূত্রটা দিয়ে করি, পরে আমরা ওইটা দেখব। তাহলে এটার মান কত হবে বলেন কেউ? 4, যেহেতু ই ফিক্সড, ই কিন্তু একটাই দেওয়া, তাহলে শুধু আই এর মানটা চেঞ্জ আছে, তাই তো? 4 ই ইনটু হচ্ছে আমার 300 না 300 ইঞ্চি বাই হচ্ছে 15। আচ্ছা আমরা কাটাকাটি করতেছি না, কারণ এগুলো হচ্ছে ফিট ইয়ে কিন্তু আলাদা, সো আপাতত আমরা কাটতেছি না। তাহলে কে তাহলে এখানেও যেটা হবে 4 ই আই এর মানটা ডাইরেক্ট লিখে দিই 600 বাই এল কত 20। তাহলে দেখি আমরা ইঞ্চিতে নিয়ে নিব না ইঞ্চিতে ফিটে করে নেব? না এটা অ্যাকচুয়ালি এখন আমরা যদি ওই অনুপাত দিয়ে কাটাকাটি করি, আসলে আমার সেম জিনিস কাটা যাবে, কারণ উপরে নিচে আমার নিচেও হচ্ছে ফিট নিচেও ফিট, ওইভাবে কাটা যাবে। হ্যাঁ, সো আসলে আমার কিছু মানে না করলেও মানে হবে। ইভেন আমি যদি এখানে শুধু 300 না লিখে যদি আই লিখি আর এখানে টুয়াইস আই লিখি, একই জিনিস আসবে। তাহলে আমরা করতে পারি নিচেরটা এটা। এই যে এই মেম্বারে বের করলাম, কে বিসি না? হ্যাঁ কে বিসি, এটার জন্য বের করতেছি যে 4, এটার আই কত 600, ই এল কত 20, তাহলে 20 করলাম 4 EI বাই এল, সূত্র তো একই। এখন ঠিক আছে, তাহলে এখন জাস্ট মান বসাই দিয়ে কাটাকাটি করেন, অথবা চাইলে এক কাজ করেন, এখানে আপনি এখানে ইঞ্চিতে নিয়ে নেন, তাহলে আপনাদের মানে ক্যালকুলেশন সুবিধা হবে। এখন করে ফেলেন, এই যে সূত্রতে বসায় দেন, কত হয় বের করেন। ই কিন্তু কাটা যাবে, উপরে নিচে কিন্তু ই কাটা যাবে। তাহলে আমার যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ বের করতে চাই, তাহলে কে বিএ কত, ই বাদ দিয়ে লিখি আমরা, 4 ও বাদ দিয়ে লিখি, কারণ 4 ই কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি 300 বাই 15 ইনটু 12 বাই 300 বাই 15 ইনটু 12, কারণ এটা কাটাকাটি যাবে বুঝছেন। 600 বাই 20 ইনটু 12 কত আসে? 12 কমন নিয়েও কাটাকাটি যায় বুঝছেন, ওইটাও না লিখলে হয়, আমি জন্য ওই প্রথমবার লিখি নাই, কারণ একই জিনিস উপর নিচে কাটাকাটি যায়। হইছে কি এতক্ষণ লাগতেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। কত বলেন, মান কত? 12 ভাই পয়েন্ট কত আসার কথা? 12 কি স্যার 0.4, স্যার 0.4 আসছে। 0.4 12 কিভাবে আসে? এটা তো একের কম আছে, দুইটা মিলে এক হইতে হবে। না স্যার, আমি অন্য রেজাল্ট বলছি আর কি। আচ্ছা তাহলে বাকিটা 0.6 হবে, এটা তো আমি বুঝতেছি। আপনি তাহলে ক্যালকুলেটর করতে পারেন, যে 600 বাই দিয়ে ওটা বসায় দেখতে পারেন, বাকিটা 6.6 হবে, এটা আমিও বলতে পারতেছি। তাহলে এখন দেখি ওদের ক্যালকুলেশনটা দেখি। এই যে দেখেন, এই যে কে বি হচ্ছে 0.4, বিসি হচ্ছে 0.6, তাই বুঝছেন তো? এই সবাই বুঝছেন? আর এবি তে আসলে করার দরকার নেই, কারণ এবি যখন করবে আরেকটা অংশ কিন্তু ওই যে ইনফিনিটি, জিরো বসাইলে ইনফিনিটি হয়, তো ওইগুলো আমাদের বাদ, যেহেতু এখানে একটা এই পুরোটাই আসলে এই পয়েন্টে আসবে। হ্যাঁ, তো এটা আসলে আমাদের করার দরকার নেই। বুঝলাম না স্যার কথাটা। এইখানে আমাদের মেম্বারই আছে একটা, সো আরেকটা যখন আমরা ওই 4 বাই এল দিব, আরেকটার জন্য এল হবে, নিচে এল মানে কত 0, তো 0 এলে ইনফিনিটি হয়ে যায়, তখন আসলে এই মানটা 0 হয়ে যায়। আমি বোঝাইতে পারছি এখন নাকি? এই যে এখানে নিচে এল না, এই মনে করেন এখানে আরেকটা মেম্বার আছে, সেটা লেন 0, এই 0 দিলে এই জিনিসটা কত ইনফিনিটি হবে, সেই ইনফিনিটি বসাইলে 0 হবে, সেটা আমার দরকার নেই। ঠিক আছে, আমাদের যেখানে দেখেন এইটার ওইটার মধ্যে পার্থক্যটা কি, এইটা
আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার এক প্রান্তে ফিক্সড আর এক প্রান্তে হিঞ্জ। তাহলে আমরা যখন কে বিসি বের করব তখন 3i ei বাই l হবে, আর কোনো পার্থক্য নাই। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এই ভালো করে কিন্তু বোঝেন, কারণ এগুলা বুঝলে কিন্তু পরের অঙ্ক আসবে। এগুলো আসলে অঙ্ক না, এগুলো হচ্ছে অঙ্কের শুরু। আপনি যদি এই জিনিসগুলা মানে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি অঙ্কই পারবেন না। জি স্যার। স্যার ইউডিএল এর কোনো কাজ নাই এখানে? ওইটা পরে আমরা যখন মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে কোনো ইউডিএল আসবে না, ওইটা মোমেন্ট ক্যালকুলেশনে লাগবে। এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা হচ্ছে আপনার কতটুক বল, তারপরে আমরা আসবো আপনার উপর কতটুক লোড চাপাইতে হবে। টোটাল লোড যদি যেটা আসবে ওইটা পরে, আপাতত আপনার শক্তি কত সেটা স্টিফনেস দিয়ে এটা কাজ। আমি কি বোঝাইতে পারছি? অঙ্ক যখন আসবে তখন আমার ইউডিএল এর কাজ লাগবে, ঠিক আছে? এখন আমার ই আর আই এর কাজ। আমরা কিন্তু চাইলে 4 ইআই দিয়েও না করতে পারি, আমরা শুধু এই এটা একটু করে দেখাই আপনাদের। আমরা কি জানি? দুইটা, স্টিফনেস জানি অথবা ইয়ে করি। তাহলে আমাদের কে যদি বলি, কে মানে হচ্ছে আসলে এখানে ইয়ে লিখছে, এটা কে প্রাইম কিন্তু আসলে, হ্যাঁ কে মানে কিন্তু আমরা জানি ফিক্সড হইলে i বাই l আর ইয়ে হইলে 3i বাই 4l। যদি 4e দিয়ে ভাগ করি, এগুলো রিলেটিভ বেন্ডিং, আমরা কিন্তু রিলেটিভ দিয়েও করতে পারি। দেখেন একই জিনিস আসবে। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবি বের করি, ঠিক আছে? এবি না, সরি বিএ। তাহলে বিএ যদি বলি তাহলে এটা হচ্ছে ফিক্সড, তাহলে i বাই l, i কত 300/15, 300/15। তাহলে এইখানেও 300/15ই আসবে, 300/15 প্লাস 3/4 600/20। আমি কি বোঝাইতে পারছি? আমরা চাইলে এটা দিয়েও করতে পারি যদি আমাদের ই সেম থাকে। যদি ই আলাদা থাকে, মনে করেন এটার ই একটা ই1, এটার কিন্তু এটার ই আরেকটা, তখন আর হবে না, তখন আমাকে এই মেইন ফর্মুলা দিয়ে করতে হবে আর কি। যদি 3/4 কি স্যার? 3/4 আমার মাথা। এই আপনি কোত্থেকে আসেন? একটু আগে যে বারবার দেখাইলাম, কই গেল লেকচারটা? মানে একটু কি মনোযোগ থাকে না? এই যে যদি আমরা বেন্ডিং মানে স্টিফনেস বলি 4ei বাই l অথবা 3ei বাই l, যদি এটা হিঞ্জ থাকে, আর যদি আমরা রিলেটিভ করি মানে 4e দিয়ে যদি ভাগ করি, তো এটারে 4e দিয়ে ভাগ করেন, ই কাটা নিচে 4 থাকে। বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা কিছু মনে করেন না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি। হ্যাঁ সমস্যা নেই, কোশ্চেন হলে করবেন, আমি বিরক্ত হইলেও, কারণ এটা আপনার সুবিধা। আমি কথাই কই না, আপনি বেশি কথা কই বলে আমি কথাই কই না স্যার। আপনি কি তৌহিদ? জি স্যার। আপনার তো সমস্যা আছে আলাদা। আচ্ছা এখন আমাকে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি সূত্রটা খুঁজে বের করি, ঠিক আছে? 1 মিনিট, আমি একটু ভিডিওটা পজ করি। আচ্ছা এখানে কিন্তু সূত্রগুলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিটা বোঝা যায় না, বুঝছেন? এই ছবিগুলো কিন্তু বোঝা যায় না, আমাদের ফিক্সড ইন মোমেন্ট বের করতে হবে। আচ্ছা আমি একটা জিনিস একটু বলে নেই, এটাকে বলে নেই। সাপোর্ট যদি আমি সেটেল করাই, এই সাপোর্টটাকে যদি আমি এখানে ডেল্টা পরিমাণ নিচে নামাই, খেয়াল করেন এখানে আমি যদি ডেল্টা পরিমাণ নিচে নামাই, তাহলে আমার এখানে ফিক্সড ইন মোমেন্ট হবে 6ei বাই l থিটা বাই l স্কয়ার, এবং এইখানেও সেম মোমেন্ট হবে। একটু খেয়াল করি, আমি মনে রাখবেন, আমি এটা দেখাই যে আমার সেটেলমেন্ট যেখানে, এইখান থেকে আপনি ধরবেন, মনে করেন এইখানে একটা ফোর্স আছে, তাহলে এইটা যেভাবে মুভমেন্ট দিবে ডাইরেকশনটা ওইভাবে হবে। যেমন এখানে দেখেন, এইখানে যদি আমার ইয়ে হয় সেটেলমেন্টটা এখানে, তাহলে এটা মুভমেন্ট দিবে কিন্তু এইভাবে, ঠিক আছে? এইখানে আমি যদি দেখাই, এই দেখেন এটা যদি আমার থিটা পরিমাণ নামাই, তাহলে এটা কিভাবে মুভমেন্ট দিবে? এইভাবে নামাইলে এইভাবে মুভমেন্ট দিবে। বুঝাইতে পারছি? যেদিকে সেটেলমেন্ট হবে এটাও কিন্তু একই সূত্র। দেখেন 6ei ডেল্টা বাই l স্কয়ার, ডেল্টা মানে হচ্ছে যতটুকু নিচে নামাইছি, 6il বাই, সবাই বুঝছেন? যদি আমার সাপোর্ট আমি নিচে নামাই দিই, অঙ্ক যখন করবেন তখন এগুলো আরো মানে এই ফর্মুলাগুলো আরো ইয়ে লাগবে, আপাতত ফর্মুলা মুখস্থ করতে হবে আর কি। আরেকটা জিনিস আমি প্রথম দিকে বলতে ভুলে গেছি, আমি একটু তাড়াতাড়ি করাইতে গেছি, সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা নরমালি কি ক্লকওয়াইজ পজিটিভ ধরি না? আবারও বলতেছি, এই জিনিসটা কিন্তু অনেকেই গত সেমিস্টারে ভুল করছে, যে আমরা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে নরমালি হচ্ছে আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ ধরবো, অ্যান্টি ক্লককে পজিটিভ ধরবো, উল্টাটা যেটা আমরা করে আসি তার উল্টাটা।
সবাই একটু ভালো করে কান দিয়ে শুনেন, আমার কথা স্টুডেন্টরা কানেই নেয় না। আমি বারবার করে বলে দেওয়ার পরও তারা হচ্ছে ওইটা কথা শোনে না। এখানে খুব স্পষ্টভাবে লিখে আছে, আমি একটু সামনে প্রথম দিকে যাই নাই, প্রথম দিকে পেজগুলো একটু স্কিপ করছিলাম, হয়ে গেল। কনভেনশন, সাইন কনভেনশন যদি আমি দেখাই, আমি এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। আর অবশ্যই মনে রাখবেন, কোনো ম্যাটেরিয়াল যদি লেট হয় আমাকে ইমিডিয়েটলি জানাবেন, স্যার ম্যাটেরিয়াল আপলোড করা হয় নাই বা কোনো অ্যাসাইনমেন্ট করা হয় নাই। সো প্লিজ, তাহলে আপনার এই যে দেখেন সাইন কনভেনশন, কাউন্টার ক্লক মেম্বার ইন মোমেন্ট আর কনসিডার পজিটিভ, মানে এন্টি ক্লক মোমেন্ট আমরা পজিটিভ নিব, ক্লকওয়াইজ কি নেগেটিভ নিব। এটা একটু মাথায় ঢুকায় ফেলেন, মাথায় ঢুকায় ফেলেন। মোমেন্ট ডিস্ট্রিবিউশনে নেগেটিভ আর পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ, এই যে দেখেন এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না, তাহলে এটা নেগেটিভ। হ্যাঁ, আর এটা দেখেন এন্টি ক্লক, এটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস লেখছে, স্যার ক্লকওয়াইজ নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। হ্যাঁ মানে উল্টাটা, নরমাল উল্টা নিয়মের হওয়ার উল্টাটা। কারণ কি? এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে ইউজ হয় আর কি, মানে ওনারা ডিস্ট্রিবিউশন এতে করা হয়েছে। হ্যাঁ, ক্লকওয়াইজ ধরলে সমস্যা আসলে আমি দেখি নাই, আমরা প্লাস মাইনাস বললে খুব না, তবে যেহেতু প্রচলিত যে নিয়ম সেই নিয়মটা ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে। অঙ্ক যদি আপনি প্লাস ওয়াইজ ধরেন, অঙ্ক আসলে হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আপনার যেটা নিয়ম সেটা ফলো করার চেষ্টা করবেন। আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন এটা ধরি, হ্যাঁ, না ধরলেও কিন্তু অঙ্ক যে হবে না তা না, অঙ্ক আনসার টানসার সবই মিলবে, কিন্তু সাইন কনভেনশন করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা? আমি কিন্তু এখনো কোনো অঙ্কতে যাইনি অ্যাকচুয়ালি। দেখেন এই ম্যাথগুলার যেটা আমি করি, আমি রেকর্ডিং এ পজ করছি, পজ ওকে, সবাই একটু ভালো করে বোঝেন, সবাই আবার বলতেছি বোঝেন। কামাল, আচ্ছা আচ্ছা, ওটাই হবে। বুঝলাম। আরিম ভাই, আমার মতো স্টেপ বোঝাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ফিক্সড ইন মোমেন্ট বের করতে হবে। আমি ফার্স্ট স্টেপটা বলতেছি, ফিক্সড ইন কিভাবে বের করবেন। প্রত্যেকটারে আমরা ফিক্সড ধরবো, ফিক্সড ইন মোমেন্টে প্রত্যেকটা ফিক্সড ধরবো। ফিক্সড ধরা মানে কি, এই যে দেখেন এতে আমার যেটা আছে, এই বিতে এই দুইটার আমি ফিক্সড ধরলাম, তাহলে এখানে আমার মোমেন্ট কত হবে? কে মনে আছে? W/L²/12 মনে না থাকলে এইখানেও আমার কত হবে? W/12। আচ্ছা, এটারে ফিক্সড, এটারে ফিক্সড, তাহলে ফিক্সড ইন মোমেন্ট হবে। এটা কত আসবে? PL/8। এটা আসবে PL/8। আচ্ছা, এটারও ফিক্সড ধরলাম, এটারও ফিক্সড ধরলাম, কিন্তু এখানে কোনো লোড নাই, তাহলে কোনো মোমেন্ট আসবে না, ঠিক আছে। 0 0, ঠিক আছে। আমার ফার্স্ট হবে ফিক্সড ইন মোমেন্ট বের করা। তাহলে আপনি লিখতে পারেন ফিক্সড ইন মোমেন্ট, এটা কি হবে? AB। স্যার আপনি একটু মিউট করে দেন যারা যারা আছেন। আচ্ছা, এই লেভেলে যদি সেই সব হয়, W²/12, তাহলে এটা এগুলো লিখে ভ্যালুটা বের করতে পারবেন না? পারবেন? সবাই পারবেন তো? ফার্স্ট স্টেপটা আমি বুঝাইতে পারছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি ফিক্সড ইন মোমেন্ট বের করব। জি স্যার। আমি কোনটা করতে যাই, কোনটা শেয়ার বক হয়ে গেল স্যার। আচ্ছা, আমি হচ্ছে যেটা আরেক মানে কি করতে যাই। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট স্টেপ হবে এরকম ফিক্সড ইন মোমেন্ট বের করতে। তাহলে আপনি বের করতে পারবেন না? দেখেন W²/50 50, তাহলে এরপর PL/8 বের করতে পারবেন। আর CD আছে আলাদা বের করছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। BC CC এর বের করছে, বের করে লাস্টেরটা 0, CD 0। হ্যাঁ, আচ্ছা, স্যার ওই লাস্টেরটা 0 হলে একটু বুঝেন স্যার। এর তো কোনো লোড নাই, লোড না থাকলে 0। লোড নাই বলে 0, CD 0। এর তো কোনো লোড আছে, এই মেম্বারে তো কোনো এক্সটারনাল লোডিং এ নাই। এগুলো হচ্ছে এক্সটারনাল লোডিং এর জন্য মোমেন্ট, ঠিক আছে। জি স্যার। বের হলো তো? এটা তো আমি এখানে ছবি এঁকে দিলাম। মাইনাস দিছে কে স্যার? -50 কে কি পার ফিট? যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ এর জন্য। এই যে এটা কি হচ্ছে? AB এরটা কি হবে? এটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক হলে পজিটিভ। এই জায়গাটা কি হবে? ক্লকওয়াইজ। ক্লক নেগেটিভ হবে। নেগেটিভ হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটাও আবার কি? অ্যান্টি ক্লক পজিটিভ, এটা ক্লক নেগেটিভ। ক্লিয়ার? মানে হ্যাঁ বুঝতে পারছি, দুইটা মানি বের হবে না, একটা মানি বের হয় তো দুইটা দেখাইছে। হ্যাঁ, তাহলে এখানে একটা মোমেন্ট আসবে, এখানে একটা মোমেন্ট আসবে, দুইটার মানই সমান, বাট দিক উল্টা।
মিডলে থাকার কারণে 75 BC হ্যাঁ। 75 আছে, ওই 75 ওইটা ওর দেখাই দিছে। তার সূত্র CB তে দেখি PL/8 এই জায়গায় PL/8 এই জায়গায় PL/8 এটা তো আপনি একবার করে তো দুইটা দেখাইতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এই যে একটা -PL/8 লাগাই এটা দিছে। W² 2 এটাও W² 12 তো দুইটাতে একই, তো একটা বের করলে আপনার তো আবার ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, বুঝেন নাই? ওকে স্যার বুঝছি। শুধু লাগবে দুইটার ক্যালকুলেশন যখন হচ্ছে ওই এরকম দুই জায়গায় দুই রকম মোমেন্ট থাকবে। ওই যে মনে আছে এটা হচ্ছে আমার এই ডিসটেন্স দূরে, এটা হচ্ছে আমার বি ডিসটেন্স দূরে, আর টোটালটা যদি এল হয় তখন কিন্তু আপনাকে দুইটা ক্যালকুলেশন করতে হবে, কারণ এই প্রান্তে হচ্ছে সূত্র হচ্ছে পি এ স্কয়ার, PBL হ্যাঁ বি স্কয়ার এ বাই এল স্কয়ার, আর ওই দিকেরটা হবে পি স্কয়ার বি এ স্কয়ার বি বাই এল স্কয়ার। ঠিক আছে, তো এরকম থাকলে নাইলে তো আপনি একটা করলে তো একটা দিয়ে করলে হয়, বুঝতে পারছেন? আর আপনি জানেন যদি দুইটাই করা লাগবে, তাহলে অঙ্ক দেন না। ওই অঙ্কই তো থাকবে পরীক্ষায়। আচ্ছা, এখন 2 নাম্বার স্টেপ হচ্ছে আমি এই মেম্বারগুলোর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই ম্যাথগুলো কি মিডেও থাকবে? না, এটা মিডে থাকবে না, ফাইনালে থাকবে। মিডে আসলে আমি দিতাম কিন্তু আমি তো শেষ করতে পারি নাই, কি মিডে দিব? স্যার দেন না। স্যার মিডি কি তাহলে স্যার ফ্রেম পর্যন্ত থাকবে? হ্যাঁ, মিডে শুধু ফ্লেক্সিবিলিটি মেথড। আর আমি একটা থিওরি দিতে মনে ভুলে গেছি, আমি কি দিছি সুপার পজিশনের থিওরির শীটটা দিছি, লেকচারটা দিছি? না স্যার, আচ্ছা, ওটা দিয়ে দিই। একটা শীট দেন না। হ্যাঁ, আচ্ছা, এটা স্যার তাহলে ফ্রেমের যে মেথডগুলি পড়াইছেন স্যার ওইগুলি নাকি? হ্যাঁ, মানে ফ্লেক্সিবিলিটি মেথড, বিম আর ফ্রেম দুইটাই। এটা তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন। আজকে কিন্তু আমরা অন্য নিয়ম করতেছি। মানে আজকে যা ক্লাস আছে সবই পরীক্ষা। হ্যাঁ, আগে করছি হচ্ছে হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের শুধু কি সেকেন্ড ম্যাথই স্টেপ। থাকবে নাকি থিওরি কোশ্চেন? থিওরি থাকবে অল্প কিছু। আচ্ছা, আমি এটাকে শেষ করি, তারপর আপনারা বলেন। ওকে স্যার। ঠিক আছে, ক্লাসটা যেহেতু করতেছি, তাহলে আমার ফার্স্ট স্টেপটা তো বুঝছি যে আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করব। আবার বলতে স্টেপগুলো মনে রাখেন, আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করব। সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি? এটার ডিস্ট্রিবিউশন কোথায় বের করব? আমরা এই জয়েন্টগুলোতে বের করব। ঠিক আছে, দুইটা জয়েন্টে, মানে যেখানে দুইটা মেম্বার যোগ হবে, সোজা কথা ওই কটাতে বের করব। তাহলে এখন আমি আসি, আবার বলতেছি একটা জিনিস আমি এখন শুরু থেকে বলি, মাঝখানে রোলারহীন যাই থাকুক সেটা ফিক্সড এর মতো আচরণ করবে। শুধু প্রান্তে যদি আমার রোলার বা হিঞ্জ থাকে সেটা আমরাকে রোলার বা হিঞ্জ বলবো, কিন্তু মাঝে যদি রোলার হিঞ্জ থাকে যাই থাকে ওইটাকে আমরা ফিক্সড হিসাবে কাউন্ট করব। আমি কি বোঝাইতে পারছি? ফিক্সড। হ্যাঁ, যদি ভিতরে থাকে তাহলে সি তো আসলে ফিক্সড, বি তো হইলো ফিক্সড। তাহলে আমার এখন আমাকে বলেন কে বি এ কি হবে? আমি কে কিন্তু কে প্রাইম দেই নাই, তাহলে হবে যেহেতু ই কিছু বলে নাই 4 বার আই বাই এল, কারণ এখানে আমি কে দিচ্ছি, কে প্রাইম দিলে 4 আই বাই এল আপনি বলতেন, সমস্যা নাই, ওটা আপনি বলতে পারেন। যেহেতু আমি শুধু আই বাই এল লিখতে পারি না, আই এ বি বাই এল এ বি এটাও লিখতে পারি, রিলেটিভটা ওই যে 4, মানে আমাদের হচ্ছে কে প্রাইম বি এ মানে হচ্ছে 4 ই আই এ বি বাই এল এ বি, তাই না? তাহলে 4 ই দিয়ে ভাগ করে আমি এটা লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তারপর আমি বলছি যে এটা কি হবে? ফিক্সড হিসেবে কাউন্ট করতে হবে, তাই না? তাহলে আমার কে বিসি কত হবে? সেটাও আই বাই এল হবে। আচ্ছা, এখানে আমি ভ্যালুটা লিখি নাই, আই এর মান কত? আচ্ছা, সামনে মনে হয় দেওয়া আছে আই কত স্যার 500। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, তাহলে আই হচ্ছে ফিক্সড অ্যাকচুয়ালি সবগুলোর জন্য, ই আই কনস্ট্যান্ট। তাহলে আচ্ছা 500 যদি আমি 500ই লিখি, এটা হচ্ছে 500 বাই কত? বাই 20, লেন্থ 20। আর এটা কত হবে? এটা হবে, এটাও 500 বাই 20। তাহলে অ্যাকচুয়ালি আমি কিন্তু দেখেই বলে দিতে পারি আসলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ 0.5 হবে। কেন 5 হবে? অর্ধেক দুইটাই কিন্তু সমান। তাহলে 500 বাই 20, তাহলে 500 বাই 20 যোগ 500 বাই 20, তাহলে আসলে কাটাকাটি করলে 0.5 হবে। তাহলে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি হচ্ছে 0.5 হবে, 1 থেকে এটা বিয়োগ করলে 0.5 হবে, অথবা উল্টা ভাবে করতে পারে। তাহলে 0.5 পাইলাম বি এরটা। এখন এটা বের করতে হবে সি এরটা। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি ডাইরেক্ট লিখি, ঠিক আছে, সিবি। তাহলে কি হবে? এটার স্টিফনেস, এটার স্টিফনেস কত হবে? 500 বাই 20, আর টোটাল এটা হবে 500 বাই 20
যোগ হবে 500/15 বুঝছেন কারণ এটা লেন্থ কিন্তু 15 এই সবাই কি বুঝতে পারছেন এই যদি কারো অসুবিধা হয় এটা হচ্ছে কে কি জানো সিবি আর এটা হচ্ছে কে সিডি কত হয় তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাহলে সিডি ইকুয়াল টু হবে 1 মাইনাস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবি স্যার ইঞ্চিতে নিব না ফিট গুলা কিছু লাগবে না ডাইরেক্ট এমনি করলে হবে কারণ অ্যাকচুয়ালি আপনি যদি এখানে 12 দিয়ে গুণ করেন এখানে 12 দিয়ে গুণ করেন 12 কমন নিয়ে কাটাকাটি যায় অ্যাকচুয়ালি চাইলে 500 500 কাটাকাটি করতে পারেন তাহলে 1/20 1/20 ইকুয়াল টু 1/15 স্যার 0.43 তাহলে ওইটা করলে কত হবে 0.57 তাই তো ওকে অর্ধেক না মানে 1 থেকে বাকি দিতে তাহলে দেখেন এই যে 429571 উনি 43 বলছে তাহলে 0.57 তাহলে 0.55 বের হইলো জি স্যার তো ইজিলি আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে পারি জি স্যার হ্যাঁ তাহলে আমাদের মেইন স্টেপটা দেখেন আবার ফার্স্ট কাজ হবে আমরা এখানে যদিও আগে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করছে কিন্তু আমরা আগে করব এই ফিক্সড এন্ড মোমেন্ট বের করব তারপরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই টেবিল ফিল আপ করব তাহলে দেখেন এই টেবিল বরাবর আনতে হবে তাহলে এইটার এই প্রান্তে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.5 এটারও 0.5 ঠিক আছে না তারপরে হচ্ছে এটা সি সি এর এই প্রান্তে হচ্ছে 0.429 আর এই প্রান্তে হচ্ছে 0.571 ঠিক আছে জি স্যার এই টেবিলে আচ্ছা এখন দেখেন এই এইখানে ফিক্সড ইন মোমেন্ট কত পাইছি দেখেন এবি তে ফিক্সড ইন মোমেন্ট পাইছি +50 +50 -50 +50 -50 আর এখানে পাইছি দেখেন +75 -75 +75 75 আর এখানে কিন্তু 0 0 ওইখানে আমার কিছু লেখা দরকার এখন আমার কাজ কি আমরা জানি কি এই রোলার বা হিঞ্জে মোমেন্ট কতটুক থাকে 0 থাকে না স্যার সাপোর্টে মোমেন্ট টোটাল মোমেন্ট 0 ঠিক আছে এইটাকে আমার কাজই হবে এইটা আমার 0 করা কিভাবে 0 করব দেখেন তাহলে এখানে আমার এই বি জয়েন্টে আমার টোটাল মোমেন্ট আছে কত -50 +75 তাহলে দুটো যোগ করেন মানে এক্সট্রা +75 তাহলে কত থাকে মোমেন্ট নিট মোমেন্ট কত থাকে 25 স্যার 25 থাকে তাই তো আচ্ছা এটা আগে করছে এটা আগে ওরা ওইটা আগে করে না এটা আগে করছে তাহলে এখানে টোটাল মোমেন্টটা কত -75 যেহেতু 0 তাহলে এখানে আমার -75 হ্যাঁ তো সিবি তে আমি 0 করতে হইলে আমাকে কি করতে হবে +75 যোগ করতে হবে +75 যোগ করতে হবে এতটুকু বুঝছেন কিনা বলেন জি স্যার জি স্যার জি স্যার সবাই ক্লিয়ার যে আমার এখানে হচ্ছে -75 তাহলে আমি সিটা যদি 0 করতে চাই তাহলে +75 যোগ করতে হবে জি স্যার যোগ করলাম হ্যাঁ যোগ করি নাই আর কি যোগ করতে হবে এতটুকু দেখেন এখন হচ্ছে এইটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 0.429 আর এটা হচ্ছে 571 মানে ওই 75 এর 42.9% বাম দিকে আসবে আর 57% এদিকে আসবে তাহলে আপনি গুণ করেন 75 এর 0.429 দিয়ে গুণ করেন তাহলে আসবে 32.2 করেন ক্যালকুলেটর দিয়ে একজন করেন আপনি দেখে তো বলে দিচ্ছে 75 ইনটু 31.5 জি স্যার স্যার ওইটাই আসে স্যার 32.2 32.5 কিভাবে আসে আচ্ছা আপনি মানে 43 ইউজ করছেন না 429 না করে 42 ইউজ করছেন আচ্ছা আরেকটা জিনিস আপনাকে বলে দেই মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে দশমিকের পর এক গড় নেবেন আবারও বলতেছি দশমিকের পর এক গড় নেবেন দুই গড়ও না কেন এক গড় নেবেন দুই গড় এক গড় যত কম নেবেন আপনার ট্রায়াল তত কম লাগবে আপনি মিলাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনি দশমিকের পর দুই গড় নিলে এই ট্রায়াল অনেক বড় হয়ে যাবে আবারও বলতেছি এই কথাগুলো আমি বলি কিন্তু কেউ শুনে না এক গড় দশমিকের পর এক গড় এক গড় শুধু একটা মান নেব 0.4
0. না না না, মোমেন্টের ভ্যালু, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো আপনি লিখবেনই, 3 গড় লিখবেন। মোমেন্ট হ্যাঁ। মোমেন্ট এই যে চার্টের মোমেন্ট, এইটা আপনি ও তো পুরোটাই লিখবেন। এটা আপনার 2 গড় বা 3 গড় হুম। লিখবেন। কিন্তু এইখানে দেখেন, এখানে কোনো ম্যাথে দেখবেন যে দশমিকের পর 1 গড়ের বেশি নাই, সবগুলোতে কিন্তু দশমিকের পর 1 গড় লিখছে মোমেন্টের ভ্যালুগুলা। ও সবাই 2 বার বুঝছেন? লিখলেই স্যার বিপদে পড়বো। 2 গড়ে লিখলে আপনি জি, স্যার। ট্রায়াল বেশি লাগবে, আপনি মিলেই তো অসুবিধা হবে। ঠিক আছে, ও সবাই এই জিনিসটা পুরো করবে। আমি একবার এটা লিখলে বলি সহজ কিন্তু হবে। কেউ এটা শুনে না। হ্যাঁ, আমি এটা বলি কিন্তু কারো কথা মানে লেকচার তো শোনার আর টাইম নেই এর, আর এই সূত্র দেখে মুখস্থ আর করে তো। বললে শুনবো না, এটা কথা হলো স্যার, আরো শর্টকাট করতে গেলে আরো মোমেন্টের ক্ষেত্রে স্যার মোমেন্টের 1 গড় নিব। হ্যাঁ ঠিক আমি আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কারণ আপনার ট্রায়াল কম লাগবে। আপনি দেখেন প্রত্যেকটা অঙ্কতে দেখবেন যে দশমিকের পর 1 গড় কেন নিছে, কারণ আপনার ওই যে পরবর্তীতে ট্রায়াল কম লাগবে, নাহলে আপনি মিলাইতে অসুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই দেখেন 75 এর 0.429 দিয়ে গুণ করলে 32.2 আছে, আর 0.57 দিলে আমি বোঝাইতে পারছি যে এর স্টিফনেস বেশি, তাই কিন্তু সে মোমেন্টও বেশি নিচ্ছে। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। বোঝা গেছে? যদি বোঝা যায়, হ্যাঁ সাথে কার গুণ করব এখানে একটু মানে ক্লিয়ার করেন স্যার। আপনার স্যার, কি এখানে বলেন ওই স্যার? যে 75 যোগ করলে তো 0 হবে, তাহলে 75 রে এইটা স্টিফনেস দিয়ে এইটার ডিস্ট্রিবিউশন ভেক্টর দিয়ে গুণ করলে এটা পাবো, এর ওই 75 এ এত দিয়ে গুণ করলে তো এই দুটো যোগ করে দেখেন 75 হয়। এখন আপনি যোগ করেন এইটা যোগ করেন, দেখেন এখানে 75 হয় কিনা, মানে 0 হয় কিনা, -75 প্লাস 32.2 প্লাস 48.2, দেখেন এটা 0 হয় কিনা। জি স্যার, এই যে 42.8 আসছে আমি গুণ করছি। বুঝলো কে বা? হ্যাঁ স্যার এই যে 0.429 এর সাথে হচ্ছে গুণ করছি 75, তাহলে আসছে 42.8। ঠিক আছে, বুঝছেন তো জি স্যার। ডিস্ট্রিবিউশন। এখন হচ্ছে একটু আগে মনে আছে যে আমরা এই জয়েন্টে যদি একটা মোমেন্ট অ্যাপ্লাই করি, এই তার দূরের প্রান্তে যে একটা অর্ধেক মোমেন্ট যাবে, মনে আছে ক্যারি ওভার মোমেন্ট? জি স্যার। তাহলে এখানে অর্ধেক আমার moment যাবে। হ্যাঁ এখানে আমার 48.2 অ্যাপ্লাই করছি, তাহলে এই প্রান্তে তার অর্ধেক মোমেন্ট আসবে। দিবেন স্যার এখানে লোড নাই স্যার। হ্যাঁ লোডের সেই কথা যে- না, ক্যারি ওভার মোমেন্ট মনে নাই? ক্যারি ওভার যে এখানে আমি মনে একটা, আছে স্যার। এখানে আমি যদি স্যার ওটা মোমেন্ট স্যার করব স্যার তার ফিক্স অর্ধেক চাপ এখানে ওঠায় আসবে। তাহলে অর্ধেক যাবে স্যার। হ্যাঁ তাহলে এটা ফিক্স না? জি স্যার অর্ধেক যাবে স্যার, আর অর্ধেক হিঞ্চ হলে তাহলে- স্যার 0। হ্যাঁ তাহলে অর্ধেক গেলে 41.4 আসলো। আবার এইখানে আমি বলছি কি মা ভিতরে থাকলে ফিক্সড হিসেবে কাউন্ট করব, তাহলে এইটারও জি, স্যার। অর্ধেক এখানে আসবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন দেখেন আসবে স্যার। এই যে 32.2 এর জন্য এখানে ক্যারি ওভার আসবে 16. তীর চিহ্ন যেগুলো দেওয়া হয় সবগুলো হচ্ছে ক্যারি ওভার মোমেন্টের জন্য আসে। আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে একটা জয়েন্ট নিয়ে কাজ করতেছি, আমরা পরের অঙ্কটা দেখাবো একসাথে আমরা দুইটা জয়েন্ট দিয়ে কাজ করব, তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি অঙ্ক শেষ হবে। স্যার এই এখানে তীর চিহ্ন দিয়ে কি দেখানো লাগবে স্যার খাতায়? অবশ্যই আপনি এখান থেকে যে এটার অর্ধেক এখানে আসছে এটা আপনাকে দেখাইতে হবে না? ওই আল্লাহ কি করছেন রে? আচ্ছা এখন দেখেন তাহলে বি জয়েন্ট এখন টোটাল মোমেন্ট কতটুকু আসছে এটা একটু ক্যালকুলেশন করেন। -50 প্লাস 75 প্লাস 16.1 কত হয় একজন আমাকে বলেন, নিট মোমেন্ট কতটুকু হয়? স্যার এগুলো তিনটে দুটো যোগ হবে, একটা মাইনাস হবে। যেরকম চিহ্ন আছে ওইভাবে করেন। হ্যাঁ -50 প্লাস 75 প্লাস 16.1 41.1 কত? 41.1 আর 75 হচ্ছে এখানে 91 মাইনাস 50 থাকে হচ্ছে 41.1 তাই তো? 41.1 ভাগ হচ্ছে লগে স্যার 0.5 চলে ছিল 0.6। আচ্ছা 41.1 হচ্ছে পজিটিভ, তাহলে এটা এই জায়গায় 0 করতে হলে কি হবে? -41.1 করতে হবে না? জি স্যার। তাহলে ওইটার এই যে দেখেন অর্ধেক অর্ধেক, তাহলে অর্ধেক বাম পাশে আসবে অর্ধেক ডান পাশে আসবে। স্যার এখানে তো দুটোই মাইনাস দেয়া স্যার। হ্যাঁ কারণ আপনার -41 না, এখানে তো +41 আসে, তাহলে এটা 0 করতে -41 আসবে, তাহলে -41 এর অর্ধেক এখানে আর অর্ধেক এখানে, মানে 0.5 দিয়ে গুণ 0.5 দিয়ে গুণ। 6 দিছে, হ্যাঁ ঠিক আছে। মানে ওই যে দশমিকের পরে 1 গুণ দিছে, আমি বললাম না 41.1 রে 2 দিয়ে ভাগ করলে 20.5 ওইটা পাই না? ওইটা 2 দিয়ে 20 এর 2 দিয়ে ভাগ দিছে 10.3 হচ্ছে লগে ক্যারি ভ্যারিয়েবল। হ্যাঁ এখন দেখেন আবার এখান থেকে ক্যারি ওভার আসবে এটা, আবার এইখান থেকে ক্যারি ওভার। দেখেন এখানে আগে আমি 0 করছিলাম মনে আছে, কিন্তু এখন নতুন একটা মোমেন্ট আসার কারণে এর 0 আবার বাদ হয়ে গেল না, নতুন করে এই 10.3 আসলো না? হ্যাঁ তাহলে এটাকে আবার কি করতে হবে? +10.3 করতে হবে, তাহলে +10.3 রে 0.429 দিয়ে গুণ করতে হবে, আর
আর এটার 0.57 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইখান থেকে আবার ক্যারি ওভার যাবে, আবার ক্যারি ওভার আসবে। আবার এটা কোনটা এই 10.3 হ্যাঁ এটা তো ক্যারি ওভার আসলো, এই 20.6 এর ক্যারি ওভার এখানে আসলো। কিন্তু আমি আগে প্লাস 10 লাগবে। হ্যাঁ আগে আমি 0 করছিলাম, কিন্তু নতুন মোমেন্ট অনেক আসার কারণে এখানে নতুন এতটুকু মোমেন্ট আসলো না, তাহলে এটাকে আবার প্লাস 10.3 দিয়ে 3 যোগ করতে হবে। তাহলে 10.3 এর 0.429 দিয়ে গুণ করলে 4.4 আসে, আর 10.3 রে 57 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এটা থেকে আবার ক্যারি ওভার মোমেন্ট এখানে আসবে, আবার এখানে আসবে, আবার এখানে নতুন এই মোমেন্টটা আসার কারণে কি হইলো, মানে এখানে আবার 0 থাকলো। 0 করব স্যার, যেটাতে 0 করব ওটার উপরে ওই ডিস্ট্রিবিউশন লোড দিয়ে গুণ করলে হ্যাঁ তাহলে দেখেন 0 করতে করতে এক সময় দেখবেন যে আপনার 0 হয়ে গেছে, বাম পাশ আর ডান পাশ মিলেই দেখেন আপনার যোগ করে দেখবেন যে এই বাম পাশ -71 আর প্লাস এটা দেখেন অলমোস্ট কাছাকাছি। ওই যে আমি 0.1 করে দিচ্ছি কারণে স্যার টোটালটা সামেশন করে নামাইছি আমি না। হ্যাঁ তো এইভাবে আপনি করতে থাকবেন, দেখেন এখানে 49 প্লাস 49 কখন ডান দিকে যাব কখন বাম দিকে যাব এটা তো বুঝতে পারতেছি না। কি ডান দিক থেকে শুরু করতে হবে স্যার? বোঝা যায় বোঝা। আপনি যে কোনো এক দিক থেকে শুরু করুন, আপনি চাইলে এই জয়েন্টটা দিয়ে শুরু করতে পারতেন, সমস্যা নাই। এরপর অঙ্ক দেখাবো আমরা একসাথে দুইটা শুরু করব, যে এটাও আমরা শুরু দেখাবো এটাও শুরু দেখাবো। আপনি দেখেন -75 এ দুই একসাথে শুরু করব। হ্যাঁ -75 রে আমরা ফার্স্টে কি করলাম, +75 ভাগ করে দিলাম, তারপরে ক্যারি ওভার যাবে, আবার এই এটারে আমরা করলাম এইখান থেকে ক্যারি ওভার যাবে, তো এইভাবেই তো যাবে। নতুন মোমেন্ট আপনি যখন যোগ করবেন তখনই এখান থেকে ক্যারি ওভার আসবে। স্যার আমাদের শুনতে পারতেছেন? 16.1 যোগ করা লাগলো কেন স্যার? কোনটা 16.1 30.2 এর অর্ধেক 16.1। আরে সেটা তো বুঝলাম, 32.2 এর অর্ধেক ক্যারি ওভার যাচ্ছে না এখান থেকে, এইটা থেকে এটা তো বুঝছি, ওইটা বুঝছি স্যার, ওইটা আবার 75 এর সাথে আমি যোগ করব কেন? টোটাল আপনার অ্যাকচুয়ালি তো বি জয়েন্টের টোটাল মোমেন্ট কত সেটা করতে হবে। অ্যাকচুয়ালি আমি এখানে মানে এই যে এখানে এটা আছে, হ্যাঁ তাহলে 75 অলরেডি কত আছে, চলো বি জয়েন্টের টোটাল মোমেন্ট কত? হ্যাঁ 25 25 আর 16.1 তাহলে 41.1 হয় টোটাল। তাহলে 41 এটারে শুধু 0 করাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার 41 এর প্লাস আছে ওটার -41 এর ই করব, ওইটা করার সময় ওই 41 এর ওই 0.5 দিয়ে আমি ভাগ করলে গুণ করলে পরে ওই মানটা আসছে, ঠিক আছে? হ্যাঁ গুণ করলে হ্যাঁ অর্ধেক অর্ধেক করে দিব, তারপর এখান থেকে আবার ক্যারি ওভার যাবে। এখন আপনি বলতে পারেন যে এইখানে আসার পর উপরে এগুলো যোগ করি না কেন, কারণ উপরে অলরেডি এতটুকু যোগ করে কিন্তু 0 করা আছে, 0 করছে। হ্যাঁ এতটুকু 0 আপনি চাইলে এটা সহ করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার কষ্ট বেশি হবে, কিন্তু কারণ অলরেডি এতটুকু মিলে কিন্তু আসলে 0 করা, এতটুকু কিন্তু অলরেডি 0 করা। তা আপনি এই নতুন এটা আসছে শুধু তাহলে নতুন এটারে 0 করলেই তো হবে, তাই না? জি। কিন্তু আপনি যদি এখানে আগে 0 করা থাকতো, এই 75 25 0 করা থাকতো, তখন শুধু এতটুকু নিয়ে কাজ করলে হইতো। শুধু 16 রে আমরা 16 -16 দিন 16 নিতাম। হ্যাঁ যদি এখানে আগে 0 করা থাকতো, মানে দুই একসাথে শুরু করলে পরে এরকম হবে। হ্যাঁ দুইটা শুরু করলে একসাথে এরকম হবে। ওকে স্যার। হ্যাঁ সো সেই ক্ষেত্রে স্টেপগুলো বুঝছেন, যোগ করলে ওকে। আমি প্রসিডিউরটা বুঝছেন তো? প্রসিডিউর বুঝলে অঙ্ক কিন্তু সোজা, বাসায় একটু মাথা ঠান্ডা করে করতে হবে আর কি। সো নেক্সট দিন আপনাদের কাজ হবে, এখন তো শেষ হয় না, মোমেন্ট বের করার পর রিঅ্যাকশন বের করতে হবে, তারপর এসএফডিবিএম দিয়ে আঁকতে হবে। এখানে আরেকটা নিয়ম করা আছে, দেখবেন যে ওই যে তখন দুইটা দিয়ে একলগে শুরু করছে কিভাবে সেটা আমরা দেখবো, এরপর এসএফডিবিএম দিয়ে আঁকতে হবে। হ্যাঁ তো আলটিমেটলি আমার কিন্তু আউটকাম এইটা। সো আপনাদের নেক্সট দিন কাজ হবে এই জিনিসটা ভালো করে বুঝে আসা। হ্যাঁ আবারও বলতেছি প্লিজ মিড দিবেন, যা দিবেন তারপর লেকচার দিবেন, আর মিডের পর অবশ্যই ক্লাস হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মিড নিব, মিডের পর ক্লাস হবে, কারণ সিলেবাস অনেক বাকি। হ্যাঁ সো এবং এটা অফিশিয়াল নির্দেশই মিড নেওয়ার পর ক্লাস নিতে হবে, কারণ মিড নিলে সর্বোচ্চ 1 ঘন্টার মিড, কিন্তু ক্লাস 2 ঘন্টা 40 মিনিটের। সো তাহলে অঙ্ক এটা দিয়ে স্যার যে বড় আমি করে দিচ্ছি। আচ্ছা কি প্রশ্ন বলেন? এই মাইনাস কে যদি আমি -75 কে যদি আমি 0 করতে চাই তাহলে +75 যোগ করতে হবে না? জি স্যার। এমনি পাকা তো বুঝতেছেন? জি স্যার জি স্যার। তাহলে +75 এ দেখেন এইটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, মানে সে কতটুকু নিবে, এই সি পয়েন্টের এই যে +75 এর সিবি অংশ একটা পোরশন নিবে, সিডি অংশ নিবে, সিবি পোরশন নিবে এই রেশিও অনুসারে। তাহলে +75 এ যদি 0.429 দিয়ে গুণ করেন তাহলে 32.2 আসে, আর ওই 75 এ যদি 0.571 দিয়ে গুণ করেন তাহলে এই দুইটা হয়, এই দুইটা মিলে কিন্তু +75 হয়। দেখেন এই তিনটা যোগ করেন আসলে 0 হবে। এখন বুঝছেন? এই যেমন এখানে -10.3 আছে, তাহলে এটাকে 0 করতে হলে +10.3 করতে হবে,
+10.3 রে 0.429 দিয়ে গুণ করে 4.4 আসবে, আর 571 দিয়ে গুণ করলে 5.9 হবে। 5.9 আসবে। ঠিক আছে, বলেন আর কি যেন বলতে চাইছিলেন? স্যার কে যেন কোশ্চেন করতে চাইছিলেন? স্যার আমি বলছি যে বাইরে গেছে কি স্যার আমাদের মিট স্যার ওই যে আগের যে ম্যাথ গুলো করাছেন সেগুলো থেকে নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকেরটা বাদ দেয়া, আজকেরটা বাদ, শুধু ফ্লেক্সিবিলিটি মেথড ওইখান থেকে থাকবে, তবে বুঝে আসতে হবে ডাইরেক্ট ওই রকম। স্যার শুধু ফ্লেক্সিবল মেথড থেকে থাকবে? হ্যাঁ, কিন্তু আবারো বলতেছি অঙ্ক কিন্তু চেঞ্জ করে আসবে। চেঞ্জ বলতে আপনার বন্ধ করে দেন স্যার। আপনার হচ্ছে